স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও দগদগে। এর মাঝেই সারা দেশ প্রত্যক্ষ করল আরও একটি মর্মান্তিক ঘটনা। এবার রাজধানীর প্রাণকেন্দ্রে অভিজাত এলাকা বনানীর এফআর টাওয়ারে আগুন। এ ঘটনায় নিভে গেল 25টি প্রাণ, আহত হয়েছেন আরও অনেকে। প্রশ্ন উঠেছে, এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? কেন ঘটছে এত অগ্নিকাণ্ড? নিয়ন্ত্রণের করণীয় কি? এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন মেজর ব্রিজ পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ রাশেদুল ইসলাম। স্বাগত আপনাকে। গতকালের যে অগ্নিকাণ্ড আমরা দেখলাম, সেটিতে একটা প্রশ্ন বারবার মানুষের মনে এসেছে যে এমন ঘটনা যদি ঘটে, যারা ভেতরে আটকা পড়েছে তাদের করণীয় কি? আমরা দেখলাম যে প্রাণ বাঁচাতে মানুষ তার বেয়ে নামার চেষ্টা করছে, যেটি আসলে অসম্ভব, কিন্তু সেই মুহূর্তে আসলে বিবেচনা বোধও কাজ করেনি। অনেকে পড়ে মারা গেলেন। মানে মানুষ যখন আটকে যায়, যখন আতঙ্কিত হয়, তাদের কি করণীয়? জি, আসলে ওই মুহূর্তে যে তাদের যে ইমোশনস, সেই ইমোশনসগুলোই তাদেরকে আসলে ড্রাইভ করায় তারা আসলে কি করবে। এটার জন্য যে শুধুমাত্র ওই মুহূর্তের সিদ্ধান্ত না, আসলে এটি একটি প্র্যাকটিসের ব্যাপার। আমরা প্রত্যেকটি ভবনের জন্য বলি যে যারা এটার ইউজার্স, যারা এখানকার অকুপ্যান্টস, সেই অকুপ্যান্টসদেরকে সচেতন হতে হবে। সচেতন করবে হচ্ছে যারা এই ভবনটির মালিক শ্রেণী এবং ভবনের যে রক্ষণাবেক্ষণ যারা করছেন এবং এমপ্লয়াররা। এটার জন্যই তাদের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার উপরে প্রশিক্ষণ থাকতে হয়। এবং এই প্রশিক্ষণেরই একটি পার্ট হচ্ছে যে যারা সাধারণ এমপ্লয়ি ওখানে আছে, জরুরি মুহূর্তে করণীয় বিষয়গুলো। যে একটি ভবনে আগুন লাগার সঙ্গে সঙ্গে যে তারা একটি জায়গা থেকে ঝাঁপ দেবে, সেটি না করে তারা যদি ইমার্জেন্সি স্টেয়ারগুলো দিয়ে নেমে আসার প্রস্তুতি গ্রহণ করে। ফায়ার ফাইটিংয়ের প্রথমে সেটি তো আপনি বলছেন যে আইডিয়াল সিচুয়েশনে, কিন্তু আমাদের দেশের বাস্তবতা হচ্ছে গিয়ে নির্মম বাস্তবতা হচ্ছে বেশিরভাগ ভবনেই আমাদের এরকম ব্যবস্থাগুলো নেই। অগ্নি নির্বাপন যন্ত্র নেই, জরুরি নির্গমন পথ নেই, আলাদা স্টেয়ারকেস নেই, যেটি আগুন বা ভূমিকম্পের মতো দুর্যোগে ব্যবহার করা যায়। সেই অবস্থায় মানুষ তো প্যানিক করবে, এটা স্বাভাবিক। আমরা আসলে এটাকে বলি পিপ, পার্সোনাল ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্ল্যান। এই শব্দটির মধ্যে আসলে তার কি করণীয় আগে থেকে এটা তাকে প্ল্যান হতে হবে। এই প্ল্যানটি হচ্ছে সামগ্রিক একটি প্রশিক্ষণের অংশ, যেটিকে আমরা বলছিলাম যে আমাদেরকে অগ্নিমহড়া করতে হবে। অগ্নিমহড়াটা হচ্ছে একটি সিনারিও তৈরি করা হয় যাতে তাদের করণীয়গুলো, ফায়ার ওয়ার্ডেনরা কী করবে, সাধারণ এমপ্লয়িজরা কী করবে, তারা কিভাবে রেসপন্স প্রসেসে অংশগ্রহণ করবে, এই বিষয়গুলোটি হচ্ছে পিপের একটি অংশ। ধরেন আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে যে সুউচ্চ ভবনগুলো আছে বা মানে বসত বাড়িতেও দেখা যায়, সেগুলোতে নিয়মিত ফায়ার ড্রিল হয়, একটা অ্যালার্ম বাজে, বাসিন্দারা কত দ্রুত বের হয়ে আসেন, এরকম একটা মহড়া হয়। আমাদের দেশে এই প্র্যাকটিসটা কি আছে? যদি না থাকে, কেন নাই? আমাদের এই প্র্যাকটিসটি যে একদম নাই তা বলবো না। বিশেষ করে বেশ কিছু দুর্ঘটনার পরে আমাদের যে অগ্নি দুর্ঘটনা একসময় সবচেয়ে বেশি হতো গার্মেন্টস সেক্টরে। গার্মেন্টস সেক্টরে দেখবেন যে ওরা প্রতিনিয়ত প্রতি মাসে এই ধরনের ড্রিলের মধ্যে দিয়ে যায়, তারা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায়। অনেকটা বাধ্যও করা হয়েছে, অনেকটা বাধ্য করেছে, রাইট। সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু যেই সব ভবনগুলো ব্যক্তি মালিকানাধীন, সেখানে কি অবস্থা? সেখানে আসলে আমাদের রেগুলেটরি বডির এখানে ব্যর্থতা বলবো। আমাদের এই পুরো বিষয়টা কারা এটাকে আসলে নিয়ন্ত্রণ করছে, রেগুলেটরি বডি আমরা বলি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট। তাদের কিন্তু ট্রেনিং উইং আছে, তাদের ইন্সপেকশন উইং আছে। এই ইন্সপেকশন উইং, ট্রেনিং উইংগুলো যদি তারা এই বহুতল ভবনে এই অগ্নিমহড়াগুলো আয়োজন করে থাকে, এবং অনেকাংশে হচ্ছে যে যারা এটার ওনার, তাদেরও কিন্তু আসতে চাচ্ছিলাম যে ধরেন সবকিছু কেন আমাদের সরকার থেকে করবে? ভবন মালিক বা যারা ভবনের ভাড়াটে, যারা অফিস নিয়েছে একটা সুউচ্চ ভবনে, তারাই তো মালিককে আসলে মালিকের কাছে একটা চাপ প্রয়োগ করবে, তাকে একটা চাপের মুখে রাখবে যে আমাদের এখানে কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কেন আমরা আগুন লাগলে বের হয়ে যেতে পারবো না, আমাদেরকে কেন প্র্যাকটিস করাচ্ছেন না? এটা কি মানে যারা কি বলবো, যারা মানে গ্রহীতা, যারা ভাড়া আছে, তারা একটা চাপ দেওয়ার দায়িত্ব আছে না মালিক পক্ষকে? আসলে এটা খুবই আইনেও খুব স্পষ্ট ভাষায় বলে দেয়া আছে, যারা মালিক পক্ষ, যারা অকুপায়ার্স, যারা এমপ্লয়ার্স, তারা নিয়মিত অগ্নি মহড়ার মধ্যে দিয়ে যাবে।
এবং এটা আরও আমাদের প্রত্যেকটি আইনে, আমাদের শ্রম আইনে বলেছে, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের যে রিকমেন্ডেশনগুলো আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে যে আমাদের অগ্নি মহড়াটি এবং অগ্নি প্রশিক্ষণটি খুবই জরুরি। এটি কি বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক। আমরা একটা বিরতি নিয়ে আসি, আরও কথা বলবো, ছোট্ট একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ডেডলাইন ঢাকা। যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, ধরেন এই এফআর টাওয়ারের বনানীর আগুনটার কথাই যদি বলি, এখানে আসলে আমরা দেখেছি যে বিল্ডিংটার অনেক মানে সব কিছুই আসলে নিয়ম মতো হয়নি, এটি নকশা মানা হয়নি, এটাতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই, কিছুই নেই। সেইখানে একজন মানুষ যখন আটকা পড়ে যায়, তার জন্য নিরাপদ বের হওয়ার ব্যবস্থা কোনটি? মানে কোথায় গেলে, ছাদে গেলে সে নিরাপদ থাকবে নাকি কোথায় গেলে সে নিরাপদ থাকবে? আসলে তখনকার সিনারিওটা তাকে বলে দেবে কি করতে হবে। কারণ আগুনটি যদি কোনো কারণে তার ইমার্জেন্সি স্টেয়ারে ছড়িয়ে পড়ে, তাহলে তো সে আর নিচেও নামতে পারছে না। তাহলে তার অল্টারনেটিভ অপশনসটা কি থাকছে? সেটা হচ্ছে ছাদে উঠে যাওয়া। ছাদে উঠে যেয়ে সেখানে, যেহেতু আমরা দেখলাম যে এই এফআর টাওয়ারের পাশাপাশি বেশ কয়েকটি গায়ে গায়ে লাগানো ভবনগুলো আছে, তো তারা কিন্তু পার্শ্ববর্তী ছাদ দিয়ে, বিল্ডিংয়ের ছাদ দিয়ে তারা রেস্কিউ হতে পারে। আরেকটি কথা আমরা বলি যে ইন্টার বিল্ডিংয়ের সেফটি কানেকশন সিস্টেমটা আসলে করা উচিত। আমরা শেয়ার করব যে যেমন 22 তলা ভবন, পার্শ্ববর্তী আরেকটি ভবন দেখা যাচ্ছে 18 তলা বা 22 তলা, আমাদের কয়েকটি ফ্লোরের সাথে আমরা ইন্টার কানেক্টেড সেফটি এসকেপ রুট করে দেব, সো দ্যাট তারা ইমার্জেন্সি সিচুয়েশনে ওই পথটি দিয়ে বের হয়ে এসে আলটিমেটলি টোটাল সেফটি প্লেস অর্থাৎ ইভাকুয়েশন করে নিচে নেমে আসতে পারে। এটি করা যেতে পারে। প্রত্যেকটি ছাদের সাথে আরেকটি ছাদের সাথে আরেকটি ছাদের ইন্টারকানেকশন হতে পারে। এগুলো করা যায়, এগুলো করা হচ্ছে। কেননা এই ভবনগুলো তো আসলে আমরা বলি যে বাই বার্ন একটা ডিফল্ট বেবি, তো সেখানে ইমার্জেন্সি স্টেয়ারগুলো যদি পর্যাপ্ত থাকতো তাহলে তো এই সমস্যাটি হতো না। তাহলে এখন ইমার্জেন্সি স্টেয়ারগুলো আর করা যাচ্ছে না, তাহলে আমাদের অল্টারনেটিভ প্ল্যানগুলোই ছোট ছোট করে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ধরেন এখানে আবারও আমি ওই প্রসঙ্গে আসি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলে একটা কথা আছে। ধরেন যারা এখানে একটা ফ্লোর ভাড়া নেবে বা অফিস করবে একটা ভবন মালিকের কাছ থেকে, তাদের কাছ থেকে যদি চাপ আসে মালিকের কাছে, তাদেরকে যদি সচেতন করে তোলা যায় যে তোমরা এমন কোনো ঝুঁকিপূর্ণ ভবনে যাবা না যাতে তোমাদের ব্যবসা, তোমাদের জীবন, তোমাদের সহকর্মীদের জীবন সব ঝুঁকির মুখে পড়ে, তাহলে কি মালিক পক্ষ অনেকটা বাধ্য হবে না? মানে একটা সচেতনতা সৃষ্টির কথা বলছি মানুষের মধ্যে। যদি ভাড়াটিদের কাছ থেকে বা যারা এটা ব্যবহার করবে ব্যবহারকারীদের কাছ থেকে একটা চাহিদা আসে, একটা চাপ আসে, তাহলে তো মালিক পক্ষ অনেকটা বাধ্য হয় সেগুলো দিতে। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, এখন কিন্তু এই যে অ্যাপস ভিত্তিক যে রাইড শেয়ারিংগুলো আছে মোটরসাইকেলে, প্রত্যেকটি লোক ওঠার আগে কিন্তু চেয়ে হেলমেটটা নিয়ে নেয়। তার মানে একটা তার নিরাপত্তার বোধটা তাকে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠা যাবে না। সেরকমই মানুষকে যদি সচেতন করা যায়, আপনি কি মনে করেন না সেটা অনেকটা ভ্যালু অ্যাড করবে বা এই সমস্যার সমাধানে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদেরকে? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আমরা বিভিন্ন রোড সেফটি ইস্যুতে দেখলাম যে মানুষ এখন রাস্তায় নেমে এসেছে, ছাত্ররা আমাদেরকে শেখাচ্ছে রোড সেফটি ম্যানেজমেন্টটি। ঠিক একইভাবে যদি এই সচেতনতা আমাদের এই স্টেক হোল্ডার্সের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, আমরা অলরেডি মানুষ কিন্তু জাগতে শুরু করেছে। আমরা বলি যে আমরা কর্পোরেট সোসাইটির সবাই মেম্বার্স, তারা যে জায়গাগুলোতে কাজ করছে সেটা একটি কর্পোরেট কারাগারের মতো হয়ে গেছে। আমরা আগে ফায়ার সেফটি প্রবলেমগুলো দেখেছিলাম যে পুরনো ঢাকায় ঘটতো, এখন আমাদের একদম নতুন ঢাকা বা গুলশান বনানীর প্রাণ কেন্দ্রে ঘটনাগুলো ঘটছে, এবং যেখানে সবচেয়ে সচেতন মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো সেখানে কাজ করছে অথবা বসবাস করছে। কিন্তু সচেতনতার জায়গা থেকে এই যে আপনি প্রেশারের কথাটি বলছেন, হ্যাঁ, এটিকে এই চাপটি থাকতে হবে। এই চাপটি অকুপায়ার্সের তরফ থেকে থাকতে হবে, এমপ্লয়ার্সদের তরফ থেকে থাকতে হবে এবং সরকারের তরফ থেকে থাকতে হবে। আসলে আইনটি না মানালে কিন্তু হবে না। আমাদের যথেষ্ট আইন আছে, পর্যাপ্ত আইন আছে। আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে শুরু করে হিউম্যান রিসোর্স লতেও অগ্নি নিরাপত্তার আইনগুলো খুবই সুস্পষ্ট, খুবই ডেসক্রিপটিভ মোডে আছে, কিন্তু আইনটি তো মানতে হবে। এই মানানোর জায়গাটিতেই হচ্ছে রেগুলেটরি বডির অংশগ্রহণ। অবশ্যই আমরা কথা হচ্ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। যেটি জানতে চাচ্ছিলাম, ধরুন এই যে বনানীর এফআর টাওয়ার, সেখানের ভবনগুলো যদি আপনি দেখেন যে একদম গায়ে গায়ে লাগানো, এখন আমাদের বিল্ডিং কোড বা রাজুকের যে নিয়ম আছে তাতে বলা হয় যে দুটি ভবনের মাঝখানে অন্তত কিছুটা ফাঁকা জায়গা থাকতে হবে। এখানে যদি সেটি থাকতো, সেটি কি অগ্নি নির্বাপনের জন্য বা আগুন নিয়ন্ত্রণে
সহায়ক হতো যদি বিল্ডিংটার চারদিকে জায়গা থাকতো? অবশ্যই হতো, কেননা আমরা অলরাউন্ড ফায়ার ফাইটিং যে সিস্টেমটি এখানে আসলে ফায়ার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেনি। কারণ আগুনের সম্মুখভাগে যদি একটি জায়গায় ফায়ার হয়, আগুনটি ছড়িয়ে পড়ে ডানে বামে এবং পেছনের দিকে। সেক্ষেত্রে এই ভবনের যদি আশেপাশে জায়গা থাকতো তাহলে তারা অলরাউন্ড ফায়ার ফাইটিংটা করতে পারতো। তাহলে কি ক্ষয়ক্ষতি আরো কম হতো? ক্ষয়ক্ষতি কম হতো, এটা খুব দ্রুত অগ্নি নির্বাপনটা সম্ভব হতো এবং অগ্নি নির্বাপনের বাই প্রোডাক্ট হিসেবে যে স্মোকটা তৈরি হয় সেই জিনিসগুলো আসলে এদের ইনহিরেন্ট ক্যাপাসিটি অনেক বেশি একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া জন্য। তো ওভারঅল এই রেস্কিউ ম্যানেজমেন্টটি আরও স্মার্টলি করা সম্ভব হতো। মানে যদি, আচ্ছা আরেকটা কথা বলছিলাম যে এই যে ধরেন এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, আমিও দেখলাম সেটিতে কিছুদিন আগে হয়তো আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট একটা মহড়া করেছে, সেখানে দেখলাম যে উপর থেকে পড়লে যে নিচে কোনো প্যাড দেওয়া বা কিভাবে মানুষকে নামিয়ে আনা যাবে দড়ি দিয়ে, এরকম অনেক কিছু দেখানো হয়েছে। তো সেগুলো আমরা বাস্তবিক ক্ষেত্রে বা প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহার করতে পারলাম না, আমরা বনানীতে সেটা দেখিনি। আসলে এটাকে আমরা জাম্পিং প্যাড বলি, একটি নির্দিষ্ট জায়গা থেকে তারা জাম্প করে। এটা এই বহুতল ভবনের 18 তলা 20 তলা থেকে লাফ দেওয়াটা এটা এখানে কার্যকর হতো না। এটা একটা 6 তলা বিল্ডিং হতো, তাহলে এটি সম্ভব ছিল। তো ফায়ার ডিপার্টমেন্টের যারা রেস্কিউয়ের সঙ্গে ছিল, রেস্কিউগুলো তারা আসলে যাদের যে সকল মিডিয়া ইউজ করে করা দরকার, আমার মনে হয় যে তারা স্মার্টলি করেছে। অত্যন্ত প্ল্যান অ্যাকশনসগুলোই এখানে হয়েছে। মানে এখানে আসলে এর চেয়ে বেশি কিছু আমরা দেখলাম ক্রেন দিয়ে নামানো হয়েছে মানুষকে, সেটাই এখানে একমাত্র পথ ছিল। ফায়ার ডিপার্টমেন্টের যে সকল তাদের রেস্কিউইং যে ক্যাপাসিটি, যে টার্ন টেবল, ল্যাডার, তারপরে স্নরকেল, এগুলো প্রত্যেকটি তারা আসলে ব্যবহার করেছে। দেখেন একটা ভবনে যখন আগুন লাগে, ধরেন এই বনানীর এই ভবনটিতে আগুন লাগলো, আমরা দেখলাম যে কিছু লোকের প্রাণহানি হলো, বাকিরা আহত হয়ে এখনো খুব দুঃখ কষ্টে আছেন আর কি তারা। তার বাইরে যারা ওই ভবনে ছিলেন, সুস্থ হয়ে বের হয়েছেন, তাদের মধ্যে যে একটা ট্রমা হবে, সেইটা তো একটা দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী। সেই দিকটা আমরা কতটা বিবেচনায় রাখি, বা অন্যান্য বহুতল ভবনে যারা কাজ করছেন তাদের মধ্যেও কি এটা সংক্রমিত হবে না, এই আশঙ্কা, এই আতঙ্কটা? অবশ্যই সংক্রমিত হবে এবং সেক্ষেত্রে তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, তারা কাজে মনোনিবেশ করতে পারবে না। কারণ যারা বহুতল ভবনে কাজ করবে তাদের এই স্মৃতিটি অনেক দিন তাদেরকে বয়ে বেড়াতে হবে, যারা ওখানে ওই ভবনে সেদিনকে কাজ করেছে এবং অন্য বহুতল ভবনে যারা কাজ করি আমরা, যারা অন্যান্য কর্পোরেট কোম্পানিতে এবং যারা স্বজন হারিয়েছে এবং অন্যান্য বিল্ডিংয়ে বহুতল ভবনের যারা অন্যান্য কর্মচারীরা কাজ করছে, কর্মকর্তারা কাজ করছে, তাদের মধ্যেও একটি ভয় তাদেরকে তাড়া করে যাবে তা সব সময়। ধরেন আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে, যেমন নদীর অবৈধ দখল উচ্ছেদে যেভাবে কাজ করছে, এবং এটা মানে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাধারণ মানুষ কিন্তু সেটাকে খুব সমর্থন দিচ্ছে, মিডিয়াতেও আমরা নানাভাবে আলোচনা করছি। আপনি কি মনে করেন না যে ঢাকা শহরের যে ভবনগুলো আছে সেগুলোকে একটা নিয়মের মধ্যে আনা, একটা নিরাপত্তার ব্যবস্থা বাধ্যতামূলক করা, সেটা একইভাবে সম্ভব যদি সদিচ্ছা থাকে? এটা সম্ভব, এটা আমরা পলিটিক্যাল উইল ফোর্স বলি। আমাদের টপ ম্যানেজমেন্টে যারা আছেন গভর্নমেন্ট বডিতে, তাদের উইল ফোর্স এখানে যথেষ্ট থাকা প্রয়োজন। সেই সাথে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিং উইংগুলো আছে যারা এগুলোকে বাস্তবায়ন করবে, তাদের এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের তাদের একটি সমন্বিত চিন্তাভাবনা, সমন্বিত কার্যকর পদক্ষেপ যদি তারা নিতে পারে, তাহলে এই ঝুঁকির ব্যবস্থাগুলো নিরূপণ করা খুব অচিরেই সম্ভব, সহজেই সম্ভব, এবং এটা তো অবশ্যই খুবই প্রয়োজনীয়। আরেকটি বিষয়, ধরেন ঢাকা শহরের যে ভবনগুলো আছে, আমি সবগুলো ভবনের কথাই বলছি, এটি ন্যূনতম আমরা বলি যে পুরোটা যদি সম্ভব নাও হয়, ন্যূনতম 60% 70% এই অ্যারেঞ্জমেন্টগুলো করা এবং ম্যানেজমেন্টগুলো করা। আমরা বলি যে ফায়ার সেফটি প্ল্যানগুলোকে বাস্তবায়ন করা, ইনহাউস ফায়ার সেফটি ট্রেনিংগুলো করা, ইনহাউস ফায়ার সেফটি ড্রিলগুলো করা, ফায়ার ব্রিগেডের যে ইন্সপেকশন টিম আছে তারা পিরিয়ডিক্যাল এই ভবনগুলোতে ইন্সপেকশন করবেন এবং ট্রেনিংয়ের জন্যও তারা ব্যবস্থা করবেন। এবং সেই সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তাদেরও ইন্সপেকশন বডি আছে, সেই বডিগুলোকে আরও বেশি সক্রিয় করা, গণপূর্ত মিনিস্ট্রি, তার সাথে হাউজিং যে অথরিটিটি আছে, একটি সমন্বিত উদ্যোগ দরকার। আর যেটি আরও বেশি আমি মনে করি
যে আসলে আমাদের বেসরকারিকরণের দিকে যেতে হবে। আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এই গভর্নমেন্ট উইংয়েরগুলোর বাইরে বেসরকারি যে সিকিউরিটি ফার্মসগুলোকে আছে তাদেরকেও এগুলোতে তাদের এঙ্গেজমেন্টটা দরকার, বিশেষ করে প্রশিক্ষণের ক্ষেত্রে, ফায়ার রিস্ক অ্যাসেসমেন্টগুলো করার ক্ষেত্রে। অবশ্যই। আরেকটি বিষয়, ধরেন আগুনের ব্যাপার, আগুন তো এখন মানে দুটো বড় বড় ঘটনা আমরা অল্প সময় প্রত্যক্ষ করলাম, আমাদের সময় খুব কম। আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে একটা অগ্নিকাণ্ডের ঘটনা একজন মানুষ কি পথ মানে কোন কোন পন্থাগুলো হাতে নিলে বা কোন পদ্ধতি অনুসরণ করলে ক্ষতির পরিমাণ অনেক কমে আসবে, আমরা খুব খুব দ্রুত যদি একটু বলেন। আসলে আমরা মনে করি যে একটি অগ্নি দুর্ঘটনা ঘটলে একটি কম্বাশন প্রসেস আসলে স্টার্ট হয়। এখানে আমরা মনে করি যে ফ্লেমটা এসে আমাকে আসলে অ্যাটাক করবে, কিন্তু ফ্লেমের চাইতে এটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা ধোঁয়া তৈরি হয়। এটা অত্যন্ত টক্সিক হয়ে থাকে, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় বাতাসে, তখন আসলে সাফোকেশন একটি অবস্থা তৈরি হয়। সাফোকেটেড হয়ে কিন্তু মানুষ মৃত্যুর কোলে ধরে পড়ে। বাতাসে আমাদের অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%, এটা যখন মাত্র 16% এসে যায় তখন এই সাফোকেশন অবস্থা তৈরি হয়, মুক্ত বাতাসে আসলে যাওয়াটা এবং অটোমেটিক্যালি ব্রেন ডেথ ঘটে। তো আসলে এই সকল মুহূর্তে তাদের প্রয়োজন, আমরা দেখি যে ধোঁয়ার নিচের অংশগুলোতে মানে মুক্ত বাতাসটা যেন মুক্ত বাতাস, সেক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা নিচের দিকে থাকে, হামাগুড়ি দিয়ে সেই স্কেপ রুট পর্যন্ত পৌঁছাতে পারে এবং ইমার্জেন্সি স্টেয়ার ব্যবহার করে সেটা। ধন্যবাদ অনেক আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় একদম শেষ। এই ছিল ডেডলাইন ঢাকায়, দেখা হবে আগামী শুক্রবার। শুভরাত্রি।